রাইট ফর্ম অফ ভার্বস সারা জীবন অনেক নিয়ম মুখস্থ করেছি, তারপরেও আমি পারছি না। তাহলে আমার করণীয় কি? হ্যাঁ ভাইয়া, তুমি যদি আজকে আমার এই রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটা করো, তাহলে আশা করি সারা জীবন এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার যত সমস্যা ছিল এই এক ক্লাসেই সমাধান হয়ে যাবে। তো আমি রুদ্র ভাইয়া, উদ্ভাসন মেয়ে শিক্ষা পরিবারের একজন ইংলিশ ইনস্ট্রাক্টর, আজকে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস খুব সহজভাবে শেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো রাইট ফর্ম অফ ভার্বস খুব ভালো মতো পারতে হলে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে টেন্স জানতে হবে, নাম্বার সম্পর্কে জানতে হবে, পার্সন এবং ভয়েস। সো এই বিষয়গুলো দেখে তোমাদের আসলে ঘাবড়াবার কোনো কারণ নাই। আজকের ক্লাসেই আমি এই সবগুলা বিষয় একসাথে ক্লিয়ার করেই রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা পার্সন সম্পর্কে জেনে নেই। পার্সন হচ্ছে তিন প্রকার। আমরা এর মধ্যে জানি যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, ইট। এরকম আই, উই, ইউ বাদে যত নাউন এবং প্রোনাউন রয়েছে সবাই কিন্তু আমাদের থার্ড পার্সন। আমরা এইগুলার পাশাপাশি যদি কারো নাম বলি রহিম, করিম, বাকি সব যত নাম আছে সবাই কিন্তু আমাদের থার্ড পার্সন হবে। ওকে, এখন বাকি যে বিষয়গুলি রয়েছে টেন্স, তারপর নাম্বার এন্ড ভয়েস, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব এবং আগাবো। শুরুতেই আমরা রুল নাম্বার 1 জেনে নিই। দেখো রুল নাম্বার 1 এ কি বলা হয়েছে? বলা হচ্ছে সেন্টেন্সে যদি অলওয়েজ, অফেন, এভরিডে, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, নরমালি এন্ড অকেশনালি এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে নাকি সেন্টেন্সটা প্যাসিভ আছে। সো অ্যাক্টিভ এবং প্যাসিভ এইটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমাদের এই ভয়েস সম্পর্কে জানা হয়ে গেল। সো আসো আমি তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ চেনার উপায়টা শিখিয়ে দেই। আমরা সব সময় এই যে এক্সাম্পলটার দিকে তাকাবো, এক্সাম্পলটার দিকে একটু তাকিয়ে দেখি। হি অফেন, ভার্ব আছে হচ্ছে গো। আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে গো। গো এর অনেকগুলা রূপ রয়েছে এখানে, ওটা কোনো ব্যাপার না। আমরা শুধু মিনিংটা জানার চেষ্টা করব যে হি হি হচ্ছে একজন ব্যক্তি, সে কি গো করতে পারে কিনা টু চট্টগ্রাম, অর্থাৎ সে চট্টগ্রামে যেতে পারে কি না। অর্থাৎ এই যে সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টে এই ভার্বের যে অর্থ, এই অর্থের কাজটা সে করতে পারে কিনা। হি তো যাইতে পারে ভাইয়া চট্টগ্রামে, এই জন্য এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এবং অ্যাক্টিভ সেন্টেন্স হইলে আমাদের যেটা করতে হবে, আমরা তাকাবো সাবজেক্টটার দিকে, সাবজেক্টটা কেমন আছে, এটা কোন পার্সন এবং কোন নাম্বার আছে। হ্যাঁ, সো এইটা আমরা দেখি যে হি হি কোন পার্সন ছিল, এটা ছিল হচ্ছে থার্ড পার্সন। আর এটা একই সাথে সিঙ্গুলার নাম্বার, কারণ হি কিন্তু একজন ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই কন্ডিশন দুইটা ফিল আপ করার জন্য আমরা এই হি এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব, অর্থাৎ গোজ হবে এখানে সঠিক উত্তর। ইজগান কিন্তু হবে না, কারণ ইজগান হচ্ছে আমরা প্যাসিভে বসাবো। আমরা দেখতে পেলাম সেন্টেন্সটা অ্যাক্টিভ, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে গোজ বললাম। তাহলে হবে হচ্ছে হি অফেন গোজ টু চট্টগ্রাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এখানে অফেন শব্দটা পেয়েছিলাম, যার কারণেই কিন্তু আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে এই নিয়মটা বসিয়েছি। আমরা বলেছিলাম যে এই ওয়ার্ডগুলোর মধ্যে যদি কোনো একটা পাই তাহলেই কিন্তু এই কাজ করব। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যদি প্যাসিভ হয়। প্যাসিভ কিভাবে চিনবো? একইভাবে আমরা সাবজেক্টের দিকে তাকাবো, দ্য থিফ, থিফ আর ভার্ব হিসেবে আছে ক্যাচ। আচ্ছা, বাই দ্য পুলিশ। ওকে, আমরা বাই দ্য পুলিশ বাই দেখেও চিনতে পারি এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আরো একটা টেকনিক আছে, সেটা হচ্ছে দ্য থিফ, সে কি ক্যাচ করতে পারে? ক্যাচ মানে হচ্ছে ধরা। আচ্ছা, চোর কি নিজে কোনো কিছু কাউকে ধরে? চোর কি পুলিশকে ধরে নাকি চোরকে ধরা হয়? হ্যাঁ, এই চোরটা কিন্তু এই ধরার কাজ করতে পারে না, ধরে হচ্ছে পুলিশ। তাহলে এই যে থিফ, এটা কিন্তু আমাদের প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ হইলে আমাদের কি করতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমাদেরকে ইজ প্লাস ভি3 বসাইতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। এবার আমরা দেখব সেন্টেন্সটা প্যাসিভ আছে কিনা। তো প্যাসিভ সেন্টেন্স কিভাবে চিনবো ভাইয়া? প্যাসিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে আমরা একইভাবে দেখব যে দ্য থিফ এই ভার্বের কাজটা করতে পারে কিনা। আচ্ছা, ক্যাচ মানে হচ্ছে ধরা। আচ্ছা, থিফ কি কখনো ক্যাচ করতে পারে? না, থিফ কিন্তু ক্যাচ করতে পারে না বা ধরতে পারে না, থিফকে ধরা হয়। সো এই দেখো, পুলিশ দ্বারা কিন্তু থিফকে ধরা হয়, অর্থাৎ থিফ এই কাজটা করতে পারে না। এজন্য আমরা ধরে নিব এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্স হইলে আমাদেরকে সাবজেক্টটা দেখতে হবে। থিফ তো সিঙ্গুলার নাম্বার আছে, আর সিঙ্গুলার নাম্বার হইলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা ইজ প্লাস ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অর্থাৎ এখানে উত্তর হবে ইজ কট, ইজ কট। ওকে, এখানে কিন্তু কট, ক্যাচ এগুলো একটা উত্তর হবে না। এই যে অ্যাক্টিভ প্যাসিভে যে ঝামেলার কারণে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করে সঠিক নাম্বার আসতো না, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে যদি তোমরা এই টেকনিক ফলো করে অ্যাক্টিভ আর প্যাসিভ চেনার চেষ্টা করো। ওকে, এবার দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা যদি এই শব্দগুলা সেন্টেন্সের মধ্যে খুঁজে পাই তাহলে আমরা ভার্বের একদম সিম্পল ফর্ম যেটা আছে ওইটাই রেখে দিব। তাহলে দে, আমরা দেখতে পাই যে দে হচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না।
অর্থাৎ এই কন্ডিশন দুইটা ফলো করে নাই। একটাও যদি কন্ডিশন ভঙ্গ করে তাহলে কিন্তু আমরা আর এসিএস নিতে পারবো না। আমরা কি করব, ভার্বের একদম সিম্পল ফর্ম বসাবো। তাহলে দে লাইক হবে টু প্লে ফুটবল। ওকে, এখন দেখো যদি প্যাসিভ হয় তাহলে আমরা কি করব। হ্যাঁ, সো যদি আমাদের সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যায় কিভাবে চিনবো, আগের মতো করেই আমরা দেখবো সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারে কিনা। সাবজেক্ট ছিল হচ্ছে দ্য বুকস, তো বুকস তো কিপ করতে পারে না, কিপ মানে হচ্ছে রাখা অন দ্য টেবিল। তো বই কি নিজে টেবিলের উপরে কাউকে রাখতে পারে, পারে না। তাহলে এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারছে না, এটা একটা প্যাসিভ সেন্টেন্স আমরা বুঝে গেলাম। কিন্তু এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। দ্য বুকস থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, বুকস আছে এখানে প্লুরাল। আর প্লুরাল হওয়ার কারণে যেহেতু একটা কন্ডিশন আমাদের ভঙ্গ করেছে, তাই আমরা কিন্তু ইজ প্লাস ভি3 নিতে পারবো না। প্লুরাল হইলে আমরা আর নিব প্লাস ভি3 নেব। তাহলে দ্য বুকস আর কেপ্ট অন দ্য টেবিল, এটা হবে সঠিক উত্তর। এরপর দেখো আরো একটা এক্সাম্পল আমি দিয়েছি যে আই অ্যাম টিচ বাই মাই টিচার, আমি আমার শিক্ষকের দ্বারা আহ, পঠিত হই বা শিক্ষক আমাকে পড়ান। এখানে পড়ানোর কাজটা কিন্তু আমি করছি না, আমার শিক্ষক করছেন। অর্থাৎ সাবজেক্ট আই ছিলাম, আই কিন্তু টিচ করছি না, টিচ করছে কিন্তু শিক্ষক। আমরা বুঝে গেলাম এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্স হইলে আমরা আই যেহেতু ফার্স্ট পারসন এবং আই এর সাথে কি বসে, এম বসে, বিভার্ব এম টিচ। ভুল, কি হবে am taught, কারণ am এর পরে কি হবে V3 past participle form, I am taught, এটা হবে সঠিক উত্তর। আশা করি বুঝে গিয়েছো। তাহলে আমরা দ্বিতীয় যে রুলসটা ছিল সেখানে চলে যাই। তো আমাদের এই নাম্বার সেকেন্ড যে রুলটা ছিল এটা একটু বোঝার চেষ্টা করি। এই রুলসটা দেখো খুবই সহজ। আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে কোনো মডেল অক্সিলারি আছে কিনা। তোমাদের মধ্যে যারা মডেল অক্সিলারি চেনো না আজকে একটু চিনে নাও। তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই এটসেট্রা, এই যে শব্দগুলো রয়েছে এগুলা কিন্তু আমাদের মডেল অক্সিলারিজ। মনে রাখতে হবে যে হ্যাভ আর হ্যাজ আর হ্যাড এরা কিন্তু মডেল অক্সিলারিজ না, কিন্তু এদের পরে যখন টু চলে আসে তাহলে এরা কিন্তু মডেল অক্সিলারিজ হয়ে যায়। তো এদের পরে যেটা করতে হবে, অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে এটা বুঝতে হবে। তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পড়ছো বা এইচএসসি তে আছো, একাদশ দ্বাদশ শ্রেণীতে, সো তোমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, বাকি সবার জন্যই গুরুত্বপূর্ণ যে অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনা। মোস্ট অফ দ্য টাইম তোমাদের প্রশ্নে কিন্তু এই অ্যাক্টিভ প্যাসিভের যে প্যাচ রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করা হয়। নরমালি কিন্তু সবাই আমরা জানি যে মডেল অক্সিলারি যে পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু সেভাবে কিন্তু সবসময় হবে না। আমাদের খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। ওকে, দেখে নি। তো আই ক্যান প্লেইং নাকি টু প্লে নাকি প্লে ফুটবল, কোনটা হবে একটু দেখে নেই কোনটা হবে। ভাইয়া এবং আপুরা একটু খেয়াল করো যে আই আর মূল ভার্ব ছিল হচ্ছে প্লে। আচ্ছা, আই কি প্লে করতে পারি? ইয়েস, মাস্ট পারি। আর আই যদি প্লে করতে পারে আমরা তাহলে মোডাল অক্সিলারিজ এর পরে যেহেতু এটা প্লে করতে পারে আই, এই জন্য আমরা এটাকে অ্যাক্টিভ সেন্টেন্স ধরবো। আর অ্যাক্টিভ হলে আমরা ভার্বের একদম সিম্পল ফর্ম বসাবো। যত মোডাল অক্সিলারিজ আছে এদের সবার পরে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ বুঝে যাই আমরা ভার্বের একদম সিম্পল ফর্ম বসাবো। তাহলে আই ক্যান কি হবে, আই ক্যান প্লে ফুটবল। আর একটাও কিন্তু এখানে হবে না। ওকে, দেখে আসি যদি প্যাসিভ হয় তাহলে কি করব। তাহলে আমরা আগের নিয়মে একটু প্যাসিভ বোঝার চেষ্টা করি সেন্টেন্সটা কেমন আছে। দ্য ওয়ার্ক মাস্ট ডু। আচ্ছা, যদি আমরা বুঝে মনে করি যে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স বা শুধু এটুকুই জানতাম যে এটা একটা মডেল অক্সিলারিজ মাস্ট, তাই আমরা যদি ডু বসিয়ে দিতাম মডেল অক্সিলারি পরে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। কেন? কারণ দা ওয়ার্ক মানে কাজটা, কাজ কি নিজে ডু করতে পারে? মূল ভার্ব ছিল ডু, ডু মানে হচ্ছে করা, কাজ কিন্তু করতে পারে না, কাজকে করা হয়। সো এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ হলে আমরা বি প্লাস ভি3 বসাবো। তাহলে এখানে দেখো দা ওয়ার্ক মাস্ট বি ডান, এটা হবে উত্তর। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান ইন টাইম মানে হচ্ছে সঠিক সময়ের মধ্যে এটা করতে হবে। এবার প্রিপোজিশনের নিয়ম আছে। তোমরা যদি সবাই শুধু এইটুকুই জানো যে ভাইয়া প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, সো এটা করে ফেলার পরে কিন্তু তোমাদের অনেকটা ভুল হয়ে যায়। তো ইন ডিটেইলস প্রিপোজিশনের পরে কি কি হয় এইটা আমরা এখন জেনে নিব। সো দেখো অল প্রিপোজিশন, যত প্রিপোজিশন রয়েছে সবার পরে আমরা কি করব, সবার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কিন্তু টু একটা প্রিপোজিশন যেটা পরে আমরা ভি1 বা ভার্বের বেস ফর্ম ইউজ করব। টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। তাহলে সব প্রিপোজিশনের পরে কিন্তু আমার ভার্বের সাথে আইএনজি হয় না, টু এর পরে ভি1 হয়। আবার কিছু কিছু স্পেশাল টু আছে যাদের পরে কিন্তু এই ভি1 হয় না। সেই টু গুলা কি আমাকে কিন্তু চিনতে হবে, কারণ এই জায়গাগুলো থেকেই নরমালি প্রশ্ন হয়। তো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু। এই বি ইউজ টু বলতে আমি এখানে বুঝাচ্ছি যে কোনো বি ভার্ব, যেমন এম ইজ টু,
ইউজ টু, আর ইউজ টু, ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম থাকবে। সো যত বি ভার্ব আছে তাদের পরে যদি ইউজ টু থাকে, তারপর হচ্ছে গেট ইউজ টু যদি থাকে, এরপর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আসো এক্সাম্পল দেখে নিই এই তিনটা নিয়মের। দেখো, হি ওয়েন্ট টু মার্কেট ফর, আমরা জানি যে সব প্রিপোজিশন শুধু টু বাদে তাদের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ফর একটা প্রিপোজিশন আছে, এরপর হবে কি ফর বাইং আ মোবাইল ফোন। ওকে, দেখো আই মেট হার টু টক, নাকি টকিং, নাকি টকড অ্যাবাউট। ওকে, এবার দেখলাম টু একটা প্রিপোজিশন আছে, টু এর পরে কি হয় জানো, টু এর পরে আমরা ভার্বের সিম্পল ফর্ম ইউজ করি বা ভি ওয়ান ইউজ করি। দেখো তাহলে হবে আই মেট হার টু টক অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, এবার দেখো দে ওয়ার ইউজ টু প্লে, নাকি প্লেইং, নাকি প্লেড ফুটবল। তোমরা যারা একটু মনে করবা যে ভাই এখানে টু আছে, টু এর পরে তো বেস ফর্ম হয়, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে দেখতে হবে যে ওয়ার ইউজ টু আছে, কি আছে, ওয়ার ইউজ টু, বি ভার্ব তারপর ইউজ টু, এরপরে হয় ভার্বের সাথে আইএনজি। দে ওয়ার ইউজ টু প্লেইং ফুটবল। এরপর দেখো হি ইউজ টু, এবার কি হবে তাহলে ভাইয়া, ইউজ টু আছে, ইউজ টু থাকলেও কি আইএনজি যুক্ত করবো ভার্বের সাথে? নো, হবে না। কেন? কারণ এই ইউজ টুর আগে কিন্তু কোনো বি ভার্ব নেই। যেমন ওয়ার ইউজ টু ছিল, এটা একটা বি ভার্ব। তো বি ভার্ব না থাকলে আমাদেরকে সিম্পল ফর্মই ব্যবহার করতে হবে, হি ইউজ টু গো দেয়ার। ওকে, এইবার আমরা চলে আসি আমাদের যে নাম্বার 4 যে রুলসটা ছিল, একটু দেখো এই 4 নাম্বার রুলসটা। সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, এখানেও আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে নাকি সেন্টেন্সটা প্যাসিভ আছে। ওকে, দেখে আসি। অ্যাক্টিভ হলে কি হয়, অ্যাক্টিভ হলে আমরা হ্যাভ হ্যাজ প্লাস জাস্ট একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই দিলে কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি আমাদের সেন্টেন্সটা প্যাসিভ হয়, তাহলে হ্যাভ হ্যাজ এর পরে মাঝখানে একটা বিন আনতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি বসাইতে হবে। ওকে, তাহলে দেখে আসি আগে এই ওয়ার্ডগুলা কিন্তু আমাকে চিনতে হবে যে এই ওয়ার্ডগুলা আছে কি না। তো রিসেন্টলি আই ভিজিট, নাকি ভিজিটেড, নাকি আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। আমরা দেখতে পাচ্ছি শুরুতে রিসেন্টলি ছিল, এই যে রিসেন্টলি থাকলে আমাদের কিন্তু অ্যাক্টিভ নাকি প্যাসিভ দেখতে হবে। দেখে আসি, রিসেন্টলি আই ভিজিট, আচ্ছা আই কি ভিজিট করতে পারি দ্য প্লেস? অবশ্যই পারি। এই ভিজিট করার সক্ষমতা কিন্তু সাবজেক্টের আছে, তাই এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর অ্যাক্টিভ হলে আমরা কি করব, রিসেন্টলি শব্দটা থাকলে I have visited, have plus V3. ওকে, কারণ I এর পরে কিন্তু আমরা have বসাবো। ওকে, দেখে আসি এবার প্যাসিভ সেন্টেন্সটা কেমন হয়। এই যে রিসেন্টলি ওয়ার্ডটা আছে, দ্য প্লেস, ভিজিট, সাবজেক্ট আছে দ্য প্লেস। দ্য প্লেস কি ভিজিট করতে পারে? কখনোই না, দ্য প্লেসের ভিজিট করার সক্ষমতা নেই, তাহলে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3 হয়। তাহলে আমরা দেখো কি করব, এখানে কিন্তু ভিজিটেড বসালে হবে না, ইজ ভিজিটেড বসালেও হবে না, হ্যাজ বিন ভিজিটেড। কেন? দ্য প্লেস কিন্তু আমাদের প্যাসিভ, প্লেস ভিজিট করতে পারে না, এই জন্য আমরা দ্য প্লেসের পর একটা হ্যাজ নিয়েছি। দ্য প্লেস একটা সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন ভিজিটেড বাই মি। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এবার রুল নাম্বার 5 দেখে আসি যে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মান্থ, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস টাইম, অর্থাৎ প্রিভিয়াস প্লাস যে কোনো টাইম থাকলে অথবা অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করব, দেখবো যে আবারও সেই অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। কতটা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ প্যাসিভ চেনা তোমরা ইতিমধ্যেই রিয়েলাইজ করতে পারছো যে যদি আমাদের অ্যাক্টিভ হয় তাহলে আমরা এই শব্দগুলো থাকলে ভি2 বসায় ফেলবো, আর প্যাসিভ হইলে আমরা ওয়াজ ওয়ার প্লাস ভি3 বসাবো। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল এখানে আছে ইয়েস্টারডে। তো আমরা ইয়েস্টারডে থাকলে কি করব, ইয়েস্টারডে থাকলে দেখবো অ্যাক্টিভ না প্যাসিভ আছে, হি ওয়েন্ট। আচ্ছা, ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া, যাই হোক, গো মানেও যাওয়া, এখানে মূল ভার্ব আছে হচ্ছে গো। তো হি তো যাইতে পারে তাই না ভাইয়া, টু চট্টগ্রাম, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ হইলে আমরা ইয়েস্টারডে শব্দটা পেয়েছি, ইয়েস্টারডে শব্দে অ্যাক্টিভ পাইলে আমরা ভি2 বসাই ফেলবো, তাহলে হি ওয়েন্ট হচ্ছে ভি2, গো এর ভি2 হচ্ছে ওয়েন্ট, এটা হবে উত্তর, আর বাকিগুলা কিন্তু ভুল। দ্য লাস্ট অন, দেখো দ্য গ্লাস ব্রোক, ইজ ব্রোকেন, ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে। এই যে আবারও ইয়েস্টারডে শব্দটা আছে, আর ইয়েস্টারডে শব্দটা যেহেতু পেয়ে গেছি, আমাদেরকে দেখতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ওকে, দ্য গ্লাস, আর ব্রেক মানে হচ্ছে ভাঙা, তো এই ব্রোক, ইজ ব্রোকেন, এদের মূল ভার্বটা ছিল হচ্ছে ব্রেক। আর তো ব্রেক মানে ভাঙা, গ্লাস কি নিজে ভাঙতে পারে নাকি কেউ ভেঙে ফেলে বা ভেঙে যায়? তো গ্লাস কিন্তু নিজে ভাঙতে পারে না, ঠিক আছে, নিজে নিজে ভাঙতে পারে না, এই জন্য এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সে যেহেতু আমরা ইয়েস্টারডে পেয়েছি, তাই আমাদেরকে ওয়াজ আর প্লাস ভিথি বসাইতে হবে। তো দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে। তো এই ছিল রাইট ফর্ম অফ ভার্বস।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা শিখে গেলাম রাইট ফর্ম অফ ভার্বস এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে যত চ্যালেঞ্জ ছিল আমরা কিন্তু তা আজকে সমাধান করে ফেলেছি। তাহলে পরবর্তী ক্লাসে তোমরা এরকম আরো কি বিষয়ে ভিডিও পেতে চাও তা আমাদেরকে কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।